নমস্কার, আপনারা দেখছেন বড় রিপাবলিক বাংলার সবথেকে মেগা শো বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে মালদা থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। আজকে বড় বিতর্কর বিষয় নিয়ে আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, রাজ্যের ইন্ডি জোট নিয়ে রীতিমতো আরো ক্রমশ বাড়ছে জটিলতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জোট নিয়ে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে রীতিমতো রাজ্যে দুটি আসন কংগ্রেসকে দিতে হবে। এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন যে কংগ্রেস নিজেই পশ্চিমবঙ্গে একাই লড়তে পারে। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই দয়া তারা চায় না, এবং রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ কংগ্রেস সভাপতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মালদা এবং বহরমপুর থেকে। তিনি যদি এসে এখানে লড়ে জিতে দেখায় তাহলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই বিষয় নিয়ে আজকে আমরা যে প্রশ্ন সেটা হচ্ছে, এই ইন্ডি জোটের ক্রমশ জটিলতা বাড়ছে। আগামীতে এই জোট কি সফল হবে না এই জোট হবে না, সেটাই এখন প্রশ্ন। রাজনৈতিক মহলের এমনটাই ধারণা। এবং আজকের আমরা বিতর্ক বিষয় নিয়ে প্রথমে আমরা কংগ্রেসের কাছে যাব। এই যে জোট নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি আক্রমণ করছেন এই জোট নিয়ে, কি বলবেন? দেখুন, জোটটা হবে মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে জোট হবে। তাতে কে কটা সিট পাবে সেটা কিন্তু এখনই কেউ যদি কোনো নেতৃত্ব বলে দেয় তাহলে সেটা অন্যায় হবে। কারণ একটা কথা বলি, সর্বোপরি বলি, আমাদের মালদা জেলায় আজকে তৃণমূলের নেত্রী যিনি বলে দিচ্ছেন যে মালদা জেলায় দুটো সিট দেওয়া হবে, এটা অন্যায়। কারণ দুটো সিট তৃণমূলকে হারিয়েই কিন্তু হয়েছে। তাহলে এবার অন্যান্য সিটগুলো কি হবে? তাহলে দ্বিতীয় কথা রইল যে আজকে যদি পশ্চিমবঙ্গে উনি দুটো সিট দেন তাহলে গোয়াতে কটা দেবেন, কটা নেবেন উনি, আসামে কটা নেবেন, এরকম বহু প্রশ্ন আছে। তা আমি মনে করি যদি জোট করতে হয়, যদি উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে জোট করতে হয়, তাহলে কিন্তু মানুষের প্রাধান্যটা বেশি দিতে হবে। কে কোথায় কটা সিট পেল গণতিতে নয়। এইভাবেই যদি জোট হয় তাহলে কিন্তু সাকসেসফুল হবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আজকে ৬২% ভোট কিন্তু আজকে বিজেপি সরকার বা এনডিএ জোটের এগেনস্টে আছে। এই ৬২% ভোটকে যদি এক জায়গাতে করা যায় তাহলে কিন্তু মানুষের উন্নয়ন হবে। একদম। আমরা এবার যাবো ভারতীয় জনতা পার্টির কাছে। এই যে ইন্ডি জোট নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে, কি বলবেন? ইন্ডি জোট এই নামটাই দেখবেন ডুপ্লিকেট টাইপের। এনডিএ আমাদের বিজেপির শাসিত ডেমোক্রেটিক ফ্রন্ট, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অ্যালায়েন্স। আর এই ইন্ডি উনি ডুপ্লিকেট করতে যাচ্ছেন। যে কোনো দেখবেন কোম্পানির অনেক জিনিস থাকে ডুপ্লিকেট কিছু। ভারতবর্ষে এখন এনডিএ জোট ছাড়া বা বিজেপি ছাড়া আর কোনো কিছুকে মানুষ মান্যতা দেয় না। একদম। আমরা যাবো তৃণমূল কংগ্রেসের কাছে, কি বলবেন? দেখেন, আপনারা প্রথমে তো যেটা বলছেন জোটটার না বলে ইন্ডিয়া, কেন যে আপনারা ইন্ডি করছেন আমরা বুঝতে পারছি না। এখন ব্যাপারটা হলো, আমরা জোট করেছি লোকের মাথা খারাপ। ২৭টা দল নিয়ে আমরা ভারতবর্ষে জোট করেছি এবং আমরা চাইছি এবার ভারতবর্ষে একটা মানুষের সরকার হোক। মানুষকে অত্যাচার যে এত হয়েছে মানুষের উপরে, একের পর এক গ্যাস, পেট্রোলের দাম, তারপরে সাধারণ মানুষ একদম অস্থির হয়ে আছে। কোনো মানুষ সঠিকভাবে বাঁচতে পারছে না, এত অত্যাচার হচ্ছে। এবং কৃষি বিল, একের পর এক বিল সংসদ ভবন থেকে বিরোধীদেরকে তাড়িয়ে দিয়ে, বিরোধীদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়ে একের পর এক অন্যায় বিলগুলো পাস করে নিচ্ছে। আমরা চাইছি এই ইন্ডিয়া জোট, যে জোটটা আমরা হয়েছে, এই জোট আমরা একত্রিত করে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে এবার বিদায় দেবো, এই আমরা আশা বিশ্বাস করি। আমরা যাবো এবার সিপিএম এর কাছে, কি বলবেন সরাসরি এই যে ইন্ডি জোটের বিষয়? ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সেস মানে হলো যে ৬২% ভোটার ১৯ সালে মোদীকে পছন্দ করেনি, সেই ৬২% ভোটার আজকে অবহেলিত। একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশের মধ্যে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয়ে গেছে। মানুষের রুটি রুজির লড়াই, মানুষের দাবি দেওয়ার লড়াই, সমস্ত কিছু শেষ। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলে গেছে। গোটা দেশ আজকে বিপর্যয়ের মুখে। তাহলে এই ৬২% মানুষ এবং ইনক্লুসিভ অ্যালায়েন্স একটা তৈরি করা হচ্ছে। সেখানে দলিত থাকবে, সেখানে আদিবাসী থাকবে, পিছলে বর্গের যত জাতি আছে, যত জনজাতি আছে, সমস্ত শ্রেণীর মানুষকে, হিন্দু মুসলিম শিখ ইসাই, ভারত মা কি ৪ সিপাই, এই যে অ্যালায়েন্সেস, এই সমস্ত শ্রেণীর পিছিয়ে পড়া মানুষকে নিয়ে সংসদ, যেখানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীরা এবং সরকার পক্ষ বসে আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিল পাস হবে। পৃথিবীর ইতিহাস এবং ভারতবর্ষের রাজনৈতিক সংসদীয় গণতান্ত্রিক ইতিহাসে আমরা দেখলাম যে বিরোধীদেরকে সংসদ থেকে বের করে দেওয়া হলো। একদম। আবার আমরা যাব জাতীয় কংগ্রেসের কাছে।
জানা যাচ্ছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রিয়াঙ্কা গান্ধীকে লড়াইয়ের জন্য আজকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে, সেখানে আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে মালদা বহরমপুর থেকে চ্যালেঞ্জ করছে তিনি যদি এখানে এসে জিতে দেখাক, পশ্চিমবঙ্গে কংগ্রেস একাই জিতবে, কি বলবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে আপনি আপনার দল নিয়ে আপনি বক্তব্য রাখতেই পারেন, বলতেই পারেন, কিন্তু কথা হচ্ছে অন্য দলকে যদি আপনি ঠিক করে দেন যে আপনি কোথায় লড়বেন, কোথায় কি করবেন, এটা মনে হয় ঠিক নয়। আপনি মানুষের স্বার্থের কথা বলুন। আজকে যে গোটা ভারতবর্ষ জুড়ে যে মিথ্যাচারীর সরকার চলছে, আজকে দেখেছেন রাজস্থানে ভোটের সময় বড় বড় হোর্ডিং করে লেখা হয়েছিল যে 450 টাকায় গ্যাস দেওয়া হবে। কোথায় 450? লাস্টে তারা উল্টে গিয়ে বলল যে না, দেওয়া সম্ভব না। অবশ্যই জোট হবে, জোট অবশ্যই হতে হবে, মানুষের স্বার্থে জোট হবে, তাতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে স্বার্থ ত্যাগ করে জোট করতে হবে, এবং তাহলেই কিন্তু মানুষের উন্নয়ন হবে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যে মানুষের হাহাকার, আজকে রাম মন্দির নিয়ে হাহাকার হচ্ছে, প্রত্যেকটা মানুষকে বলছে রাম মন্দির, কিন্তু আজকে দেখুন ড্রাইভার যারা গাড়ি চালায় তাদের ওপর কি বিভীষিকা নেমে এসেছে, তারা অ্যাক্সিডেন্ট করলে তাদের 10 বছর জেল হবে। একদম। আমরা তৃণমূল কংগ্রেসের কাছে যাব, কি বলবেন এই বিষয়ে? দেখেন, আমরা যে জোটটা করেছি এই জোটটা আমাদের মানুষের জোট, এবং আজকের ডেটে আমরা ভারতবর্ষের মানুষকে এই বিজেপি কুশাসন থেকে মুক্তি দিতে চাইছি। আমরা চাইছি ভারতবর্ষে যেভাবে মানুষের পরে অত্যাচার হচ্ছে, মানুষ নিপীড়িত হচ্ছে, মানুষেরকে উৎখাত করার চেষ্টা চলছে, গরিব মানুষ, আদিবাসী সবার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভারতের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। আমাদের জোট হবে, 100% জোট হবে, এবং আমাদের জোট দেখে যারা হিংসা করছে তারা হিংসাতে মরে যাবে। কিন্তু বলুন। জোট বলতে এই যে বিজেপিকে হারানোর জন্য যে জোটটা তৈরি হয়েছে, 19 সালেও তৈরি হয়েছিল, সেবারও ফ্লপ খেয়েছে, এবারও ফ্লপ খাবে। কারণ এই জোটটা তৈরি করছে রাজনৈতিক যারা নেতা, তারা নিজেদের স্বার্থে ভোট ভাগাভাগি করার জন্য, নিজেদের সিট ভাগাভাগি করার জন্য। মানুষের কোনো স্বার্থ নাই। যারা জোট করেছে প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, কংগ্রেস, টিএমসি বলুন। আর পশ্চিমবঙ্গে তো কোনো দিনই হয়নি জোট, হবেও না। আমরা চাইছি এরা জোট করুক। একদম। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেসের এই যে জোট নিয়ে, কি বলবেন? বিষয়টা যে জোট সম্বন্ধে যে ফোকাস, সেটা ওনারাই করে দিয়েছেন, এটা কিছু বলার নাই। ওনারা বলছেন মোদিকে সরাও, কিন্তু কাকে নিয়ে আসবে এটা জনগণের কাছে প্রকাশ করতে পারছে না। ফলে এই জায়গাটায় মানুষ এই জোটকে সম্পূর্ণভাবে ভারতবর্ষের রাজনীতি থেকে বিতাড়িত করার চেষ্টা চলছে, এবং 24 সালে মোদি ছাড়া বিকল্প যে জোটটা নিয়ে আসবে বিরোধীরা, সেই ফোকাস মুখ কিছু দিতে পারছে না। এত জটিলতা এই কারণেই, প্রত্যেকের মধ্যে যারা আছে তারা প্রত্যেকে যে এক সূত্রে বাঁধা ছিল চোরের ক্ষেত্রে। এটা মনে রাখবেন, ভারতকে লুটে রাখাতে, ভারতকে লুটে কংগ্রেস, ভারতকে পশ্চিমবঙ্গ লুটে রাখাতে আমাদের টিএমসি, সিপিএমের ক্ষেত্রেও তাই। ফলে এই লুটের এক জায়গা হতে গিয়ে কেউ কাউকে ভাগ ছাড়তে রাজি না। একদম। আবার আমরা যাব সিপিএম এর কাছে। এই জোট নিয়ে রীতিমতো যে জটিলতা বাড়ছে, সেই প্রসঙ্গে আপনারা কি বলবেন? জোট নিয়ে কোনো জটিলতাই নেই। আমরা চাইছি গোটা ভারতবাসী মূল ইস্যুকে হটিয়ে দিয়ে ভুল ইস্যু নিয়ে আগামী 2024 নির্বাচন আমরা হতে দিব না। সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একদিকে করব, এবং মানুষের যে অধিকারগুলো এই 14 সালের পর থেকে একটার পর একটা ভুল লুণ্ঠিত হয়েছে, মানুষের অধিকার হাতছাড়া হয়ে চলে গেছে, সেই সাংবিধানিক কাঠামো, ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক অধিকার, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য সমস্ত মানুষকে একজাতে করতে হবে। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের যে বিজেপি সরকার, এই দুজনই ইডি সিবিআইকে নিয়ে খেলা করছে, এবং মূল ইস্যুকে হটিয়ে দিয়ে ভুল ইস্যু সামনে নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। একজন করছে ধর্মীয় মেরুকরণ, সেখানে শুরু করছে রাম মন্দির থেকে শুরু করে প্রদীপ জ্বালাও থেকে শুরু করে, এর আগে করোনার সময় ঘটির বাটি থালা বাজিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল। করোনার সময় কোটি কোটি পরিযায়ী শ্রমিক আজকে চরম পরিস্থিতির মধ্যে পড়েছিল ওই টাইমে। আমরা আবার আমরা যাবো জাতীয় কংগ্রেসের কাছে। পশ্চিমবঙ্গে যদি বাঁচতে হয় তাহলে মমতাকে কংগ্রেসেই সমর্থন করতে হবে, কি বলবেন? দেখুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে জোটের স্বার্থে কথা বলতে হবে, ইন্ডিয়া জোটের স্বার্থে কথা বলতে হবে। এতে মমতা ব্যানার্জিকে কংগ্রেসে সাপোর্ট নিতে হবে বা কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে সাপোর্ট নিতে হবে, এটা জোটের স্বার্থে যেখানে যাকে প্রয়োজন সেখানে তাকে নিতে হবে। এবং দ্বিতীয় কথা, আরেকটা কথা বলি, সম্মানের অর্থে আজকে বিজেপিরা যারা বলছে তাদের যে জোট রয়েছে,
সেই জোটে অকালি দল বেরিয়ে গেছে, মুখে লাথি মেরে অকালি দল বেরিয়ে গেছে। আজকে সেখানে তারা কি করবে, পাঞ্জাবে তারা কি করবে, কাকে নেবে সাথে, হরিয়ানায় কাকে নেবে সাথে, এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে। জোট করতে গেলে এরকম একটা সৃষ্টি হয়, আস্তে আস্তে সেটা মানুষের স্বার্থে অবশ্যই কিন্তু জোট হবেই হবে। একদম একদম একদম। আবার বিজেপির কাছে বলছে, বিজেপি বলুন বলুন বিজেপি চোরেদের নির্দিষ্ট কোনো ইস্যুর উপরে চোরেদের জোট হয়। এই জোট রাজনৈতিক জোট কখনোই হতে পারে না। যারা জোট করছে, আজকে দেখুন সিপিএম টিএমসির নিন্দা করছে, টিএমসি সিপিএম এর নিন্দা করছে, কংগ্রেস টিএমসির নিন্দা করছে। তাহলে জোট কাকে নিয়ে? আমরা তো চাইছি জোট করুন, জোট করুন। এই জোটে ভারতবর্ষে এবার ইন্ডিয়া জোট 2024 সালের লোকসভা নির্বাচন হবে। এবার বিজেপি ভয় পেয়ে গেছে, তারা কিছু কংগ্রেসের ভাইদেরকে উস্কাচ্ছে, কিছু সিপিএম এর ভাইদের উস্কাচ্ছে, জোটটা বানচাল করা যায়। কারণ মানুষ বিজেপিকে চাইছে না, দেশে লোক হাহাকার করে মরছে, গ্যাসের দাম কমছে না, পেট্রোলের দাম কমছে না, যে আটা আমরা খাই সেই আটাকে জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। এত দুর্নীতি। জিএসটি আপনি দেখেছেন, লজ্জাকর ব্যাপার বিজেপি সরকারের। ওষুধের পরে জিএসটি, একটা ওষুধের পরে কখনো জিএসটি হতে পারে? এটা মানুষের জীবন মরণের ব্যাপার। হ্যাঁ, আমরা জোট আমাদের 100% হবে। আর আমরা 2024-এ নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে বিদায় দেব। আবার কংগ্রেসের কাছে যাবো, বলুন। শুনুন, যে আমাদের জোট হয়েছে ওদের, আমাদের বিজেপি সরকার, একটা বোঝার চেষ্টা করুন, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার সামগ্রী কিনবেন, তার উপরে 18% জিএসটি। এইরকম পরিস্থিতিতে মানুষের দুর্বিকার অবস্থা। যারা শিক্ষার ওপর জিএসটি আনে, তা সেই দেশের কি উন্নতি হতে পারে? যারা জুমলা, প্রথম থেকে জুমলা, 2 কোটি 15 লক্ষ গ্যাসের দাম, পেট্রোলের জুমলাবাজ, আর কত মানুষ হইবে? তার জন্য মানুষ একটা ডিসিশন নিয়েছে যে ইন্ডিয়া জোটকে যেভাবেই হোক, কোনো নেতা নেত্রীর স্বার্থে নয়, মানুষের স্বার্থে জোট তৈরি করতে হবে। এতে আমাদের প্রয়োজন পড়লে আমরা স্বার্থ ত্যাগ করবো অবশ্যই। আজকে ভাবতে হবে যে এনডিএ জোটও 24খানা দলকে নিয়ে এনডিএ জোট আছে, তাদেরকেও কিন্তু ভাবতে হবে। আজকে একটা কথা বলি, কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা বড় কথা নয়, প্রিয়াঙ্কা গান্ধী কোথায় দাঁড়াবে সেটা বড় কথা নয়, আজকে অধীর রঞ্জন চৌধুরী কোথায় দাঁড়াবে সেটা বড় কথা নয়। মানুষ কি বলছে, মানুষ কি চাইছে, মানুষের কি ডিমান্ড, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। কি বলবেন আপনি, কি বলবেন? বিষয় ভিত্তিক হলো আমাদের, আপনারা জানেন সারদা নারদা সহ চিট ফান্ডের এত কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি কেন্দ্রের মোদী সরকার এখন পর্যন্ত কাউকে কোনো সাজা ঘোষণা করতে পারেনি। সারদার কি হলো, নারদার কি হলো, তৎসহ সমস্ত চিট ফান্ডের নায়করা টাকা কোথায় গেল, মানুষ টাকা কোথায় পেল, কবে পাবে? রাজ্যের তৃণমূল সরকারের যে পা থেকে মাথা পর্যন্ত কেলেঙ্কারি, সে তৃণমূল সরকারটাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে দাদা মোদী। এই দিদি আর মোদী সরাসরি আমরা যাব। এই জোট এই যে আবার যাব, কি বলবেন? বিষয়টা হচ্ছে ভারতবর্ষের মানুষ অলরেডি জোটবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির পরিপ্রেক্ষিতে পদ্মফুলের চিহ্ন দিয়ে মোদিজিকে আনতে চায়। ফলে আমরা যা জোট সম্বন্ধে যারা বলছি, যারা ফোকাস করছি, তার নিজেদের মধ্যে যে ঘৃণ্য প্রতিবাদ, এই ঘৃণ্য প্রতিবাদে সাধারণ মানুষ কখনোই জোটের পক্ষে থাকতে পারে না। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে, মোদির পক্ষে থাকবে এবং আগামী 24 সালে মোদি প্রধানমন্ত্রী হবে। একদম বলুন, কি বলবেন বলুন। 2004 সালে যখন নির্বাচন হয়, বাজপেয়ী সরকার ছিল ক্ষমতায়, বিজেপি ক্ষমতা চেয়েছিল যে আমরা ক্ষমতায় আসবো, মানুষ কিন্তু বিজেপিকে দেয়নি, মানুষ ইউপিএ সরকারকে ভোট দিয়েছিল। আবার 2024-এ ভোটে মানুষ বিজেপিকে ভোট দেবে না, এই ইন্ডিয়া জোটকে ভোট দেবে, ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে। আর আমার সিপিএম এর বন্ধু যেটা বলছে নাওডা সাওডা, সিপিএম এর 34 বছরের ইতিহাস, এত কেলেঙ্কারি আছে, ওরা ভারতবর্ষের লোক জানে, তাই ওদের এগুলো কথা মুখে মানায় না। আর কংগ্রেস ভাইদের বলছি, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন কিছু কংগ্রেসের নেতারা সিপিএম এর বিজিময় কাজ করতো, এখনো জোট ভাঙার জন্য কংগ্রেসের কিছু নেতা বিজেপির বিজিময়, সিপিএম বিজিময় কাজ করছে, সাথে জোট নয়, জোট হবে এবং তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের পরে নেতৃত্ব দেবে কেন্দ্র সরকারকে। একদম বলুন। আজকে দেখুন, আজকে প্রথম কথা বলি যে জোটের স্বার্থে মানুষকে একসাথে হতে হবে। যারা আজকে বলছে যে কংগ্রেসের সমস্ত আছে তারা অত্যাচারী, তারা মানে ক্রিমিনাল, যারা ক্রিমিনাল বলে পরিচিত হয়েছিল তাদের কিন্তু কারো সাজা হয়নি। আজকে ধরুন 10 বছর হতে চললো, 10 বছরেও কোনো রকম কোনো সাজা হয়নি। অর্থাৎ বিজেপি সরকার প্রমাণ করতে পারেনি যে কংগ্রেসি নেতা নেত্রীরা প্রত্যেকে চোর ছিল। একটা মানুষকে ভুল বুঝিয়ে
মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে, মানুষকে ধর্মীয় পথে নিয়ে গিয়ে আজকে কিন্তু গোটা ভারতবর্ষে হাহাকার সৃষ্টি করে দিয়েছে। আজকে চাকরি নেই, আজকে বেকারত্বের জ্বালা, আজকে প্রত্যেকটা দ্রব্যমূল্যর প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, আজকে পেট্রোলজাত দ্রব্যের মানে প্রচুর পরিমাণে দাম বাড়ছে। এইরকম পরিস্থিতিতে বিজেপি সরকার কিন্তু আজকে ভোটে একদম বলুন। বিষয় হলো 14 সালে মোদী সরকার যা যা নির্বাচনী বায়দা করে দিয়ে ভোট জিতে এসেছিল, 2019 সালে দেখলাম সেগুলো বলছেন। আর আমাদের সাধারণ মানুষের কথা, जो वादा किया निभाना पड़ेगा, अगर तुम ना निभा सके तो तुम चले जाओ, এই আমাদের কথাবার্তা। তুমি যা যা বাধা করেছো কোনো কিছু তুমি করতে পারছো না। তুমি ভোটের আগে পাকিস্তান, তুমি ভোটের আগে দেখাবা চীন, তুমি ভোটের আগে নানা রকম ভুল ইস্যু করে দিয়ে আবার ভোটে জিতা যাবে না। এবার কোনো মতে ভোটে জিতা যাবে না, এবং আমাদের রাজ্যটাকে ছাড়খাড় করে দিয়েছে, তার জন্য পরোক্ষভাবে দায়ী সেই মোদীর সরকার। একদম আবার আপনার সরাসরি বলুন কি বলছেন। সিপিএম 34 বছরে পশ্চিমবঙ্গটাকে একেবারে দেউলিয়া করেছে, লেবারে পরিণত করেছে। সেই সিপিএম এখন কার সঙ্গে জোট করবে? কোনো এমপি নাই, এমএলএ নাই, কিছু নাই। মমতার হাত ধরতে চাইছে, মমতা তাদের নিতে চাইছে না। কংগ্রেস মুক্ত ভারতবর্ষ আমাদের স্লোগান, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। আর সেই কংগ্রেস এখন এই অন্যান্য যে পার্টিগুলো জোটবদ্ধ হচ্ছে, ওরাও বলছে কংগ্রেস মুক্ত। তাহলে জোটটা কাকে নিয়ে হবে ভাই? মানুষ তো একটা জোটবদ্ধ হয়েছে ভারতবর্ষ। আবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে দুটো সিট ছাড়তে চাইছে, পাঞ্জাবেও তাই, হরিয়ানাতেও তাই। তাহলে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ তো শুধু বিজেপি চাইছে না, এই দলও চাইছে। তাহলে বুঝুন, তাহলে আগামী দিনে কার সরকার আসবে? আমাদেরই সরকার আসবে। বিজেপি 2024 সালে পুনরায় ক্ষমতায় আসবে, এটা আপনারা শিওর থাকুন। একদম ভারতবর্ষের এবার 38% লোক ভোট দিয়েছিল, এবার দেখবেন 58% লোক ভোট দিচ্ছে বিজেপিকে। বলুন। শোনেন, গোটা ভারতবর্ষের মধ্যে 10 বছরের মধ্যে শুধু ঘৃণা রাজনীতি, কে কোথায় যাবে, কে কোথায় থাকবে, কে কি খাবে, কে কোথায় ঘুমাবে, সবকিছুর মালিক হয়ে গেছে ওরা। এটা কি করে হয়? ভারতবর্ষে কি পথে চলবে? আমাদের সংবিধান আছে, আমরা কি পথে চলবো, আমরা কিভাবে শিক্ষা দীক্ষা নিব, আমরা কিভাবে চলাফেরা করবো, সব ঠিক করে দেবে বিজেপি আর এসএস। এটা কি দেশের ওরা মালিক হয়ে গেছে? আরে বাবা, তোমাকে 5 বছরের জন্য জনসাধারণ ভোট দিয়েছে, তোমার কাছে দেশের কিন্তু দায়বদ্ধ দেয়নি। তোমরা ঘৃণা রাজনীতি চালাচ্ছ, গোটা ভারতবর্ষকে অ্যাটাক করেছো, তোমরা মানুষকে বিভেদ করেছো। বলুন। আজকে যদি এক দেশ এক আইন হয়, তাহলে এবার বলুন যে এক দেশ এক আইন হবে, পঞ্চায়েতে একরকম ভোট হবে, আমাদের অ্যাসেম্বলিতে একরকম ভোট হবে, আমাদের লোকসভা ভোট একরকম হবে, এটা তো হতে পারে না। তাহলে এক জায়গাতে নিয়ে আসতে হবে। তাহলে কি সেটা কি সম্ভব? অবাস্তব কথা বলে লাভ নেই। এক দেশ এক আইন কখনোই সম্ভব নয়। ঠিক এইভাবে যদি তাই হতো, তাহলে 10 বছর আপনারা কি করলেন এখানে? মানুষের কথা বলুন, মানুষকে চোখে ডাইভার্ট করবেন না। মানুষের কথা বলুন, মানুষ কি চাইছে সেটা কথা বলুন। আজকে রাম মন্দির নিয়ে আপনারা চতুর্দিকে হই করছেন। এতগুলো মানুষ বেকার রয়েছে। আজকে শুনে নিন, ড্রাইভাররা সারা ভারতবর্ষে স্ট্রাইক ডাকছে, চাক্কা স্তব্ধ হয়ে যাবে। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে গেলে 10 বলুন। বিষয় হলো যে আমরা বলতে চাইছি, এক দেশ এক ভোট বলছে, তাহলে এক দেশ এক জিএসটি কেন হবে না? আমাদের কথা 2004 সালে 61টা আসন নিয়ে বামপন্থীরা ইউপিএ সরকারকে সমর্থন করেছিল। তার ফসল হিসেবে আমরা পেয়েছিলাম রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সকলের কথা বলার অধিকার, এবং সংসদে 100 দিনের কাজ, এমএনরেগা কাজ, সমস্ত রকম সুযোগ সুবিধা মানুষের কাছে ইউপিএ 1 সরকার করে দিয়েছিল। আমরা চাই আবার সেই ইউপিএ 1 সরকারের মতো একটা সরকার আসবে, যেটা ডেভেলপমেন্ট এবং ইনক্লুসিভ, সকলকে নিয়ে কাজ করবে। সেখানে বিরোধীদের মত প্রকাশের অধিকার থাকবে, সংসদে আলোচনার মাধ্যমে বিল পাস হবে। যেখানে আইন যে 3টা আইন করলো, ভয়ানক আইন, ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর আইন, এই আইনকে আমরা মানবো না। ভয়ঙ্কর আইন। বলুন। বিজেপি সরকার চাইছে সংসদে কেউ থাকবে না, রাজ্যসভায় কেউ থাকবে না, যত রকম বিল আছে সব পাস করে নেবে। একে দুর্নীতি, দেশের লক্ষ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে, কোনো ভূক্ষেপ নেই। বলেছিল 11 টাকা নিয়ে আসবে, 11 টাকা আসেনি। আমাদেরকে বলেছিল 15 লাখ টাকা দিতে পারেনি। আর বলছি, সর্বোপরি বলছি যে ইন্ডিয়া জোট হবে এবং বিজেপিকে ক্ষমতা ভারতবর্ষের পাবলিক সরাবে, এবং
সেই জোটের নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। একদম বলুন বলুন বলুন। বিষয়টা হচ্ছে এখানে যারা জোটের প্রার্থী আছেন কংগ্রেস সিপিএম তৃণমূল একটা যে মনে রাখবেন পশ্চিমবাংলায় যে কর্মীটা কংগ্রেসের হতে পারে সিপিএম হতে পারে তৃণমূল হতে পারে যেই কর্মীটা একে অপরের সঙ্গে মারামারি করে লড়াই করে মারা গেছে তার পরিবার কোনো এই জোটকে ভোট দিবে? এরা এই জোটটা হচ্ছে নিজের জন্য হচ্ছে, এই জোট সম্পূর্ণ ফেলিওর, এই জোটে কোনো ফোকাস নাই, এই জোটের সামনে কোনো ভবিষ্যৎ নাই। তাই ভারতবর্ষের সমস্ত লোক জোটকে বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টির অধীনে এবং কেন্দ্র সরকারে মোদীর সরকারের আন্ডারে থাকতে যায়, শান্তিভাবে থাকতে যায় এবং আগামী দিনে এই দেশ পরম বৈভবে যাবে তার নিদর্শন ভারতীয় জনতা পার্টির সমস্ত চালিত সরকার দিতে পেরেছে। মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করেছে, মানুষ সেটা আগামী দিনে তার প্রকাশ করে 24 সালে এবং আমরা নিশ্চিত 24 সালে জোটের কোনো কিছু থাকবে না। বিজেপি একদম বলুন। 10 বছরে ভারতবর্ষে যত সম্পদ ছিল নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করে রেলকে বিক্রি করে দিল, ভেলকে বিক্রি করে দিল, এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, নদী বিক্রি হয়ে গেল। আগামী দিনে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মাথা বিক্রি করে দেবে। আমরা চাইছি এখনই এই সরকারকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে দিতে হবে। এই সরকার মানুষ মানা সরকার, এই সরকার জনগণের শত্রু, এই সরকারকে ভারতবর্ষের মানুষ বহিষ্কার করছে। আমরা চাই না এই সরকার ভারতবর্ষে থাক। এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, মানুষকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার বলুন। বিজেপি হচ্ছে দলটা আমরা প্রথমে যেমন দেখেছি করোনা এসেছিল, এই করোনার থেকেও ভয়ঙ্কর দল হচ্ছে বিজেপি। ছলচাতুরি, নিন্দুক সম্পূর্ণ এদের দলের মধ্যে জড়িত রয়েছে। এরকম নিন্দুক, কখনো চাইওয়ালা, কখনো ধর্মযাজক, এরকম প্রধানমন্ত্রী বাদ যাওয়াই ভালো দেশের উন্নতির জন্য। 24-এ সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দেবে। বলুন 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 কি বলবেন? আজকে প্রধানমন্ত্রী কে হবে সেটা বড় কথা নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে আগে থেকে প্রধানমন্ত্রী বলা যায় না। এবার একটা কথা রয়েছে যে চাওয়ালা যে কোনদিন মানে পড়াশোনা করেনি, ভারতবর্ষের ইতিহাসে 70 বছরের ইতিহাসে এই রকম অযোগ্য মানে লেখাপড়াহীন মূর্খ প্রধানমন্ত্রী জীবনে কোনোদিন হয়নি। তারা মানুষের কথা কি বলবে? তারা মানুষের কথা বলতে পারবে না। তর্ক বিতর্ক চলতেই থাকবে, তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল 4টায় শুধুমাত্র চোখ রাখতে হবে রিপাবলিক বাংলায়। আজকের মতন বড় বিতর্ক আমরা মালদা থেকে এখানে শেষ করছি। ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।